সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন আবুল কাশেম চৌধুরী, সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাবার আগে একটু পত্রিকার সংবাদগুলো দেখে নিই। প্রথম আলো, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে নিত্য পণ্যের কারখানা। আমার দেশ, প্রধানমন্ত্রীকে সফরে নিতে দিল্লির নানামুখী তৎপরতা, মন্ত্রিসভায় রদবদলের আলোচনা তুঙ্গে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। মার্কিন কোম্পানিকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ইত্তেফাক, মির্জা ফখরুল ইসলাম হচ্ছেন রাষ্ট্রপতি, ছাড়লেন দলীয় মহাসচিব পদ। মার্কিন কোম্পানিকে বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর। সমকাল, বেশিরভাগ ভারী শিল্প উৎপাদন বন্ধ, রাজপথ থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। যুগান্তর, ঝুঁকিপূর্ণ বলে এলএনজি খালাসে আপত্তি, কার্গো বিতর্কে ভুগছে দেশ। গ্যাসের তীব্র সংকট, শত শত শিল্প কারখানা বন্ধ। রাষ্ট্রপতি পদের শপথের অপেক্ষায় মির্জা ফখরুল, 20 আগস্ট ভোট। মানবজমিন, নতুন অধ্যায়, প্রেসিডেন্ট হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়, মির্জা ফখরুল প্রসঙ্গে। কালের কণ্ঠ, দুর্দিনের কাণ্ডারে যাচ্ছেন বঙ্গভবনে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক, বাংলাদেশের বিনিয়োগের দীর্ঘমেয়াদী পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছেন রিজভী। কালবেলা, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি, খুশির জোয়ার। দৈনিক ইনকিলাব, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, তৃণমূলের রাজনীতি থেকে সর্বোচ্চ পদে। ব্যবসা বান্ধব অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, তারেক রহমান। বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। বাংলাদেশ প্রতিদিন, ফখরুলের অপেক্ষায় বঙ্গভবন, রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন দাখিল, জামায়াত জোটের প্রার্থী অলি। সরকার ও দলে আসছে রদবদল, মন্ত্রিসভা মহাসচিব স্থায়ী কমিটিতে নতুন মুখের আভাস। দেশ রূপান্তর, মির্জা ফখরুলই রাষ্ট্রপতি, অলি আহমদের মনোনয়নপত্র জমা দিল 11 দল। 5 বছরের সর্বোচ্চ লোডশেডিং। নয়া দিগন্ত, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ও জামায়াত জোটের অলি আহমদ। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। বণিক বার্তা, অনিয়ন্ত্রিত অপরিকল্পিত ব্যাটারি রিকশা এখন সরকারের বড় মাথা ব্যথা। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম। ডেইলি স্টার, এলএনজি সাপ্লাই ওর্সনেস চোকস পাওয়ার আউটপুট, রিসাইলেন্স রিওয়ার্ডেড। বিএনপি নমিনেটস ফখরুল ফর প্রেসিডেন্ট। নিউ এজ, সিভিয়ার পাওয়ার কাটস হিট রুরাল ইকোনমি হার্ড, বিএনপি নেমস ফখরুল অ্যাজ এ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। মোটা দাগে এই ছিল উল্লেখযোগ্য সংবাদ। আমরা রাষ্ট্রপতির প্রসঙ্গটি সবাই হেডলাইন করেছে। মির্জা ফখরুল হচ্ছেন রাষ্ট্রপতি পরবর্তী, যে সাংবিধানিকভাবে বলা যায় যেহেতু সরকারি দল সংখ্যাগরিষ্ঠ সংসদে, তিনিই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সেই হিসেবে আসলে মির্জা ফখরুলের যে বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার, সেই জায়গাগুলো যদি একটু বিশ্লেষণ করেন এবং এটি দেশের জন্য আসলে এই মুহূর্তে কতটা কার্যকর হবে বা কতটা ইতিবাচক হবে। আপনাকে অশেষ ধন্যবাদ এবং বাংলা ভিশনের কলাকৌশলী যারা আছে তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। যারা শ্রোতা তাদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। আজকে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাষ্ট্রপতি এবং নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তিনি প্রেসিডেন্ট হিসাবে বঙ্গভবন যাচ্ছেন, এটাই আলোচনার বিষয়বস্তু এবং সারা দেশে এর জন্য আনন্দের একটা জোয়ার বইছে এবং পার্টির ভিতরেও সকলেই আনন্দিত। আমি আপনাকে বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত একজন ভালো মানুষ। তো ভালো মানুষ কী ধরনের, আমি ওনাকে প্রত্যক্ষভাবে সরাসরি 79 থেকে ওনার সাথে আমার যোগাযোগ রয়েছে। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মন্ত্রী পরিষদ,
তখন হয়েছিল, সে মন্ত্রী পরিষদে ফ্রন্টের মন্ত্রী হয়েছিলেন এসেবারি এটি। ন্যাপ থেকে 3 জন হয়েছিল তখন, মশিউর রহমান যাদুমিয়া সিনিয়র মিনিস্টার, এসেবারি এটি ন্যাপের তখন সেক্রেটারি ছিলেন, উনি মন্ত্রী হলেন, আর আব্দুর রহমান গণপূর্ত মন্ত্রী হলেন। এই এসেবারি এটি সাহেবের তিনি ছিলেন প্রাইভেট সেক্রেটারি। তখন থেকে ওনাকে আমি প্রত্যক্ষভাবে চিনি এবং ওনার ওখানে আমার যাওয়া আশা ছিল। আমি তখন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আছি। তো তখন থেকে আজ পর্যন্ত আমি যা দেখেছি যে উনি পর্যায়ক্রমে উনি সাধারণ মানুষকে ভালোবাসেন এবং উনি সকলের সাথে একটা সুন্দর আচার ব্যবহার করেন। কারোর সাথে কোনো সময় রূঢ় ব্যবহার করতে আমি ওনাকে দেখিনি। শুধুমাত্র যদি রাজপথে ওই পুলিশ বা এদের সাথে হয়তো কখনো কখনো মানে হয়তো বাক বিতণ্ড হয়েছে, সেটাও ওনার কারণে নয়, এটা পুলিশের কারণে হয়েছে। কিন্তু এমনি স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনযাপনে উনি খুব সাধারণ জীবনযাপন করেন এবং খুব সহজ সরল একজন লোক। ওনার মধ্যে জটিলতা কুটিলতা নেই। তারপরে রাজনীতিতে পর্যায়ক্রমে উনি যখন আস্তে আস্তে রাজনীতিতে প্রবেশ করলেন, ঠাকুরগাঁও পৌরসভার মাধ্যমে উনি সেখানে ঢুকলেন। পরবর্তী পর্যায়ে উনি এমপি হলেন, পরবর্তী পর্যায়ে উনি বিএনপির প্রতিমন্ত্রী হলেন। তারপরে উনি কি বলে যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন, তারপর মহাসচিব হলেন এবং দীর্ঘ সময় বিএনপির সবচেয়ে দীর্ঘ সময় উনি হচ্ছেন বিএনপির মহাসচিব। এবং উনি যে মহাসচিব যে সময়টায়, সেই সময়ে সবচেয়ে বিএনপি নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং আওয়ামী দুঃশাসন তখন দেশে বিরাজমান এবং ফ্যাসিস্ট শাসন তখন চলছিল। এই ফ্যাসিস্ট শাসনে যখন হত্যা, গুম, খুন চলছিল, যখন মানুষের উপর নির্যাতন, রাজনৈতিক দলের উপরে নির্যাতন, গ্রেপ্তার মানে চলছিল চরমভাবে। উনিও বহুবার গ্রেপ্তার হয়েছেন, জেলে গিয়েছেন। এই অবস্থায় উনি পার্টির মহাসচিব হিসেবে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেই পার্টি পরিচালনা করেছিলেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ম্যাডাম খালেদা জিয়ার উনি ঘনিষ্ঠ একজন সহচর হিসেবে কাজ করেছেন এবং অত্যন্ত বিশ্বস্ত মহাসচিব বা বিশ্বস্ত একজন নেতা হিসেবে ম্যাডাম খালেদা জিয়ার কাছে উনি তার অবস্থান ছিল। এবং পরবর্তী পর্যায়ে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরবর্তী পর্যায়ে চেয়ারম্যান বা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও উনি খুব একজন বিশ্বস্ত নেতা এবং তারেক রহমানের যে বিশ্বস্ততা তিনি অর্জন করেছেন সেটা একদিনে নয়, এ ধারাবাহিক এই 15-16 বছর মহাসচিব, তার আগের থেকে উনি প্রতিমন্ত্রী বা আগের থেকে তারেক রহমানের সাথে ওনার সম্পর্ক। একটু জানা বিষয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলা হয় দুঃসময়ের কাণ্ডারি রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে। সেই জায়গায় আসলে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা বিএনপির, সেই অভিজ্ঞতা থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত করেছে কিনা বা বিএনপি সেই ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিনা? না, প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদও একজন ভালো লোক ছিল। প্রফেসর ইয়াজউদ্দিন আমার সরাসরি শিক্ষক ছিলেন, আমি ওনাকে চিনি। মানুষ যেভাবে বিশ্লেষণ করুক না কেন, সেই বিশ্লেষণটা সঠিক নয়। প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন এক প্রেক্ষাপটে, এক ধরনের। উনি একজন প্রফেসর, উনি সেই ডিপার্টমেন্ট চেয়ারম্যান ছিলেন, প্রবর্ত ছিলেন, শিক্ষক সমিতির প্রেসিডেন্ট ছিলেন। উনিও তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন শিক্ষকদের মধ্যে। কিন্তু ওনার রাজনৈতিকভাবে সেভাবে সাংগঠনিকভাবে বা রাজনৈতিকভাবে প্রফেসর ইয়াজউদ্দিনের সেই ইনভলভমেন্ট ছিল না। কিন্তু ফখরুল ইসলাম আলমগীর, যিনি জনাব ফখরুল ইসলাম আলমগীর, ইনি একদম গ্রাসরুট থেকে উঠে আসছেন পার্টির প্রক্রিয়ায়। ইনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতেন এবং ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় কমিটির প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী পর্যায়ে উনি মানে সিভিল সার্ভিস পরীক্ষায় শিক্ষাতে উত্তীর্ণ হয়ে উনি প্রফেসর হয়েছিলেন। উনি বিভিন্ন কলেজে প্রফেসর ছিলেন। জনাব এসেবারি এটির পিএস হওয়ার আগে উনি ঢাকা কলেজের প্রফেসর ছিলেন এবং উনি ইকোনমিক্স নিয়ে লেখাপড়া করেছেন। ছাত্র হিসেবে খুব ভালো। ওনার যারা বন্ধু,
ওনার যারা বন্ধু ক্লাসমেট তারাও খুব সফল, যেমন কি ডক্টর সালেউদ্দিন আহমদ, ডক্টর সালাউদ্দিন আহমেদ ওনার ক্লাসমেট, তারপরে এই যে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বক্তিয়া সাহেব ওনার ক্লাসমেট, এরকম ওনাদের একটা আগের যে মন্ত্রী ছিল ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এনারা সকলেই ইকোনমিক্সের ছাত্র এবং সকলেই সাকসেসফুল, ভালো ছাত্রও ছিল, সাকসেসফুল হয়েছে জীবনে। আমি যদি একটু পিছনে যাই, যদিও রাষ্ট্রপতির পদটা অনেক অলংকার বাংলাদেশের জন্য, কিন্তু ধরেন আমরা যদি বিএনপির 3জন রাষ্ট্রপতিকে আমরা যদি একটু মানদণ্ডে নিয়ে আসি, আব্দুর রহমান বিশ্বাস, তারপরে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী এবং ইয়াজউদ্দিন আহমদ, তাদের অভিজ্ঞতা আসলে বিএনপিকে সুসময়ে খুব একটা দেয়নি, যদিও আব্দুর রহমান বিশ্বাসের ভূমিকা সবচেয়ে বেশি প্রশংসনীয় ছিল। তারপরে যে দুজন, তারা বিএনপিকে আসলে খুব বেশি ইতিবাচকভাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারেননি। কেন সেটি? মির্জা ফখরুল সাহেব তো এখন পরিবর্তিত পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপতি হচ্ছেন, অর্থাৎ জুলাই সনদ নানা বিষয়ে চ্যালেঞ্জ থাকবে রাষ্ট্রপতির সামনে এই ধরনের রাষ্ট্র অভিভাবক হিসেবে। উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সবচেয়ে মুখ্য দিক হচ্ছে উনি পার্টির প্রক্রিয়ায় আসছেন, আন্দোলনের মধ্য দিয়ে আসছেন, সংগ্রামের মধ্য দিয়ে আসছেন, কারা নির্যাতন ভোগ করছেন। উনি ওনার পরিবার মানে খুব কষ্টের মধ্য দিয়ে রাজনীতি করেছেন। আর উনি আর্থিকভাবেও খুব সচ্ছল ছিলেন না কখনো, খুব কষ্টের মধ্যে। উনি উত্তরাতে একটা বাসায় থাকতেন, অল্প ভাড়ার একটা বাসা। তো একদিন আমি বললাম যে আপনি এখন মহাসচিব হয়েছেন, আপনি এখন বিএনপি অফিসের কাছাকাছি একটা বাসায় থাকেন, তাহলে যাওয়া আসার সুবিধা হবে, অথবা কর্মীদেরও নেতাদেরও আপনার সাথে যে সংযোগ রাখতে সুবিধা হবে। উত্তরা তো অনেক দূর। বল যে শোনো, এখানে তো ভাড়া কম, এই জন্য আমার সুবিধা, এখন এখান থেকে গেলে তো ভাড়া বাড়বে, তখন আমি অ্যাফোর্ড করতে আমার কষ্ট হবে। তারপরে উনি আমাকে বলছিলেন যে তুমি দেখো যদি পাও অল্প ভাড়ার মধ্যে এরকম, তাহলে ওনার ব্যক্তিগত জীবনেও উনি খুব খুব কিছুটা সাধন করতেন, এবং ওনার আর্থিক অবস্থা ব্যক্তি পর্যায়ে খুব ভালো অবস্থায় ছিলেন না। তো আমি বলছি অন্যান্য রাষ্ট্রপতিদের সাথে, শুনেন আমি আপনাকে বলি, একজন রাষ্ট্রপতির সাথে আরেকজন রাষ্ট্রপতির আপনি হুবহু মিল পাবেন না, একজন নেতার সাথে আরেকজন নেতার হুবহু মিল পাবেন না। মির্জা ফখরুল ইসলাম, তার একটা জগৎ, তার একটা নেতৃত্ব, তার একটা ভূমিকা, এটা কমপ্লিট অন্যদের থেকে ভিন্ন। কাজে আমি অন্যদের এখন এখানে আলোচনা করে তাদেরকে আমি সমালোচিত করব না, তাদেরকে আমি প্রশংসিত করব না। আমি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওনার বর্তমান এবং ভবিষ্যৎ মঙ্গল কামনা করি, এবং আমি মনে করি উনি এখনকার প্রেক্ষাপটে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে পার্টির মধ্যে মানে উনি সকলের কাছে জনপ্রিয়, সকলের কাছে গ্রহণযোগ্য, এবং পার্টিকুলারলি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উনি খুব গ্রহণযোগ্য এবং ওনার বিশ্বস্ত। এরকম একটা বিশ্বস্ত ব্যক্তি রাষ্ট্রপতি হওয়া প্রয়োজন। জি, আমি যদি একটু এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হয়ে যাওয়ায় দলে একটা পদ খালি হবে, অর্থাৎ মহাসচিব খালি হয়ে যাবে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি খালি হবে, অর্থাৎ অনেকগুলো পদ এখন দলকে পূরণ করতে হবে। সেটি নিয়েও বেশ আলোচনা রয়েছে। সরকারের 180 দিন পূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 মাসের যে সরকার একটি লক্ষ্য ছিল 180 দিনের যে কর্মসূচি, সেটিও আসলে পূরণ হচ্ছে। সরকার আসলে এই মূল্যায়নটা আসলে কীভাবে করবেন, বা এই দল যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনে আসলে কি আসতে পারে, কি ধরনের? এইখানে আপনার মহাসচিব বা এলজিআরডি মিনিস্টার এইসব ব্যাপারে সিদ্ধান্ত পার্টি গ্রহণ করবে, গণতান্ত্রিক উপায়ে গ্রহণ করবে। পার্টির স্ট্যান্ডিং কমিটি আছে, তারা বসবেন, সিদ্ধান্ত নেবেন, এবং সেটা চেয়ারম্যান সাহেব, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সকলের সাথে আলাপ আলোচনা করেই নেবেন। তারেক রহমানের একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, বা দেশবাসীও দেখছে, যে উনি যে কোনো সিদ্ধান্ত এককভাবে নেন না, তিনি সকলকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপরে হয়তো ওনার মুখ দিয়ে সেটা বলতে হয় পরে চেয়ারম্যান হিসাবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে, কিন্তু উনি সকলের সাথে আলাপ আলোচনা করেই ওনার মধ্যে যে এই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিটা আছে, এই গণতান্ত্রিক সংস্কৃতিটা তারেক রহমান আয়ত্ত করেছেন, অত্যন্ত ভালোভাবে আয়ত্ত করেছেন, এবং সেটা উনি সঠিকভাবেই সঠিক সময় দেখবেন যে মহাসচিব করেছেন, এলজিআরডি মিনিস্টার করে দিয়েছেন, এবং যোগ্য লোককে করবেন উনি। পার্টির মধ্যে বহু লোক আছে, যোগ্য লোক আছে। কিন্তু রাজনৈতিক যে সমালোচনা রয়েছে সরকারের 180 দিনের কর্মসূচিগুলোকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? সরকারের সফলতা ব্যর্থতার কোন জায়গাগুলো এবং চ্যালেঞ্জগুলো কোন কোন জায়গায় দেখছেন? একটা ফ্যাসিস্ট শাসন অতিক্রম করে
এই আওয়ামী ফ্যাসিস্ট শাসন 70 বছর দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করেছে কোথায়? ধ্বংস করেছে অর্থনীতিতে, ব্যাংকগুলো খালি করে দিয়েছে এবং ব্যাংকে লুটপাট করে মানি লন্ডারিং করে বিদেশে টাকা নিয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। তারপর বিদেশে টাকার পাহাড় গড়ে তুলেছে, সম্পদের পাহাড় গড়ে তুলেছে আওয়ামী লীগের মন্ত্রী, এমপিরা, নেতারা, তারপরে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা। এখন এগুলি উচিত, এই সরকারের উচিত এগুলি প্রকাশ করে দেওয়া মানুষের কাছে। যেমন ওই যে চট্টগ্রামের একজন মন্ত্রী ছিল, সে লন্ডনে 324টা বাড়ি কিনছে। বলেন এটা কোনো বিবেকবান মানুষে করতে পারে? এবং ওই দেখেন আপনার এস আলম গ্রুপ 2 লক্ষেরও বেশি লক্ষ কোটি টাকার বেশি টাকা তারা নিয়ে গেছে। এটা কি একটা কোম্পানিকে, একটা পার্টিকে আপনি একটা কোম্পানিকে এত টাকা দিতে পারেন? লোন দেওয়া উচিত। তো এই যে অবিবেচনা, এবং এইভাবে আরও আছে। 20টা কোম্পানি আইডেন্টিফাই করেছে সরকার, এদের কে কত টাকা নিয়েছে, কে কত টাকা মানি লন্ডারিং করেছে। আমি মনে করি 20টা না, প্রায় 100টা কোম্পানি, 100টা ব্যবসায়ী এরা এই লুটপাটের সাথে জড়িত। কিন্তু সেই 100টা ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সক্ষমতা সরকারের আছে কিনা? আছে, আস্তে আস্তে হবে। এটা গণতান্ত্রিক সরকার। আজকে আসি কালকে আপনি সমস্ত সিদ্ধান্ত দিয়ে দিবে, সমস্ত করে ফেলবে, এটা তো আশা করা, মানুষ অপেক্ষা করতেছে। আমাদের জনগণ অত্যন্ত সচেতন। বাংলাদেশের জনগণ, আমি আগেও বলেছি, আপনাদের এখানেই বলেছি, পৃথিবীর বুকে বাংলাদেশের জনগণ হচ্ছে ভালো মানুষদের মধ্যে একটা, এই ভালো মানুষদের একটা সমন্বয় হচ্ছে বাংলাদেশের মানুষ। এই ভালো মানুষগুলোকে ফ্যাসিস্ট শাসকরা এক্সপ্লয়েট করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সম্পদ লুট করেছে, তাদের অর্থ লুট করেছে। এগুলোর বিচার হওয়া দরকার। এবং সেই জন্য আজকে বিএনপিকে যে মানুষ ভোট দিল, এই যে বিএনপির 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এটা অবিস্মরণীয় বিজয়। এটা অনেকে আশা করে নাই, অনেকে জানতো না যে এই ধরনের মানে মানে অবিস্মরণীয় বিজয় বিএনপির হবে, অনেকে জানতো না। এবং বিভিন্ন বিদেশি পত্রপত্রিকায় লেখা হয়েছিল যে জামাতে ইসলামবাদ তার জোট বিজয় লাভ করবে, এই করবে, সেই করবে। তাদের সম্পর্কে রিপোর্ট বেরিয়েছে তারা সংখ্যাগরিষ্ঠ হবে। এই সংখ্যাগরিষ্ঠতাই তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিনা? কারণ তাদের তো অনেক সংস্কার করতে হবে, অনেক বিষয় রয়েছে। এই সংখ্যাগরিষ্ঠতার ফলে জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে রায়, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন ঘটেছে। এটা চ্যালেঞ্জ হবে। কারণ আমরা তো অতীতে দেখেছি যারা সংখ্যাগরিষ্ঠ তারাই আস্তে আস্তে ফ্যাসিবাদের দিকে অগ্রসর। হ্যাঁ, সেটা আপনি এই যে ভালো কথা বলেছেন এতক্ষণে আপনি, যারা সংখ্যাগরিষ্ঠ হবে। তবে এবার যে সংখ্যাগরিষ্ঠতা, এই সংখ্যাগরিষ্ঠতা অতীতে কেউই পায় নাই। আমি বলবো আপনাকে, আপনি দেখেন সমস্ত নির্বাচনগুলি দেখেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো খুব জনপ্রিয় ছিল, খুব সৎ ছিলেন, খুব চরিত্রবান ছিলেন। ওনার এগুলি নিয়ে কেউ ওনার সমালোচনা করতে পারেন নাই, কিন্তু উনিও এত সিট পান নাই। ম্যাডাম খালেদা জিয়া আপসের নেত্রী ছিলেন এবং দীর্ঘ 10 বছর শাসন করছেন, উনিও এত সিট পান নাই। তো সেটা তারেক রহমানের নেতৃত্বে আজকে সেই ইতিহাসকে পেছনে ফেলে আরও বেশি সিট নিয়ে এসেছে। আমি মনে করি যে তারেক রহমান, আজকের যে তারেক রহমান, তিনি প্রতিটা আচরণে, তা আপনি বলেন একটি আচরণ বলেন যে আচরণে কোনো ফ্যাসিস্ট হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন আপনি? আমি তো দেখছি না। বিরোধী দল তো অভিযোগ করছে যে জুলাই সনদ বাস্তবায়ন করছে না, নানান পদক্ষেপ নিচ্ছে না সরকার। এটা তো ফ্যাসিবাদের রূপ না, সেটা ভিন্ন কথা। তো আপনার জুলাই সনদ যদি আলোচনা করেন, জুলাই সনদের 133টা ইয়ে আছে, ধারা আছে বা পয়েন্ট আছে। সে 133টার মধ্যে 120টা ইতিমধ্যে পাশ করে ফেলছে, আর বাকি 13টা সেটাও আলাপ আলোচনার ভিত্তিতে সংসদেই পাশ হবে অথবা পাশ করবে না, এটি সংসদের ব্যাপার। আজকের যে সংসদ, সেই সংসদ সার্বভৌম পার্লামেন্ট। এই সার্বভৌম পার্লামেন্টে একটা শক্তিশালী বিরোধী দলও আছে। এখন এই বিরোধী দল তার সেই শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে কিনা, দ্যাট ইজ আপ টু দেম। আপনি সংসদীয় রাজনীতির ধারা বুঝতে হবে, রীতিনীতি বুঝতে হবে, এর গুরুত্ব বুঝতে হবে, এর অন্তর্নিহিত রাজনীতি বুঝতে হবে।
আমাদের এখানে যেটা একটা দিক আছে সেটা হলো আমাদের এখানে যে বিরোধী দলে যারা আসছেন তারাও অধিকাংশ নতুন, আর এখন যারা বিএনপিতে আসছেন তারাও অনেকেই নতুন। 212 জন সংসদ সদস্য নতুন, 218 জন সংসদ সদস্য নতুন। কাজেই আমি বলতে চাই যে এই পার্লামেন্টারি পলিটিক্সে আপনি দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন যে পার্লামেন্টে বক্তৃতা করে, অনবদ্য বক্তৃতা করে, এবং তার বক্তৃতা খুব স্মরণীয় হয়ে থাকবে পার্লামেন্টারি পলিটিক্সে, আমাদের এই ধারাবাহিক গণতান্ত্রিক রাজনীতিতে। যা হোক, আমি বলতে চাই যে প্রত্যেকের এইভাবে একাডেমিক লেখাপড়া করা দরকার, সংবিধান নিয়ে লেখাপড়া করা দরকার। শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানে সংসদীয় রাজনীতি নিয়ে লেখাপড়া করা উচিত। ব্রিটিশ পার্লামেন্ট অবজার্ভ করা উচিত, সেখানের সংসদ, তারপর ভারতের, তারপরে নেপালের, ভুটানের, তারপরে আপনার চায়না, তারপরে যেখানে জাপানের, যেখানে যেখানে পার্লামেন্ট আছে, যে পদ্ধতিতেই থাকুক, আপনি একটু লেখাপড়া করতে হবে, ইনফরমেশন নিতে হবে, জানতে হবে। আমি যদি সরকার একটি লক্ষ্যর কথা বলি যে 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতির বাংলাদেশ করতে চায় বিএনপি সরকার, কিন্তু 5 মাসে বিদ্যুৎ জ্বালানির যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আসলে সরকার যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, এবং বলা যায় যে অনেকটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে সাধারণ নাগরিকদের মধ্যে। সেই জায়গা থেকে উত্তরণের পরিস্থিতি বা এই চ্যালেঞ্জটা সরকার কিভাবে মোকাবেলা করবে, এবং সাথে মন্ত্রীদের অবিবেচক বক্তব্য রয়েছে সঙ্গে। আপনার যে এই যে সংকট যেটা, এটা তো আজকের 3-4 মাসের সংকট না। এই সংকটটা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট সরকারের শাসনামলে, মানে গ্যাস উত্তোলন করেন নেই। এবং আমি আপনাকে বলবো 91 সন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চেষ্টা করতেছে এখানে খনিজ সম্পদ উত্তোলন করার বা গ্যাস উত্তোলন করার, তেল উত্তোলন করার চেষ্টা করেছে। 91 সনেও তারা এসেছিল, তাদেরকে দেওয়া হয়নি। 27টা কোম্পানি এসেছিল। তারপরও আওয়ামী লীগের শাসনামল, ওই ফ্যাসিস্টদের শাসনামল বহু চেষ্টা করেছে, পারে নাই। এবং আওয়ামী লীগের শাসনামলে তো মানে তারা চেষ্টা করে ফেল করার পরে তাদের ধারণা হলো যে এখানে ভবিষ্যতে এমন ক্রাইসিস হবে, সারা বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে, ইন্ডাস্ট্রি কলকারখানা বন্ধ হয়ে যাবে। এরকম কথা আমার কাছে এই ইনফরমেশন ছিল। সেটি তো বিএনপি জানতো, তাহলে $1 ট্রিলিয়ন অর্থনীতি বিএনপি তো আজকে নতুন করে ক্ষমতায় আসছে, এসে 4 মাসে আপনি গ্যাস উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদন করে দিয়ে দিবেন, এটাও সম্ভব হবে না, প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল হচ্ছে আজকের পরিস্থিতিতে এই সংকট দূরীকরণের তাদের চেষ্টা ত্রুটি আছে কিনা সেটা আমরা দেখব। তারা এখানে যেটা সমস্যা হয়েছে, এই হরমুজ প্রণালীর কারণে আমাদের এই যে তেল বা গ্যাস, এলএনজি, এই যে জাহাজগুলি চলাচলে যে বিঘ্ন ঘটছে, ওয়ার্ল্ড মার্কেটে এই সমস্যা সৃষ্টি হয়েছে। সেটি তো থাকবে। আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি ইউক্রেন যুদ্ধ, করোনা এটির উপরে চাপিয়ে দিত। বিএনপি আসলে সেই পথেই হাঁটছে না, সেই পথে না। বিএনপির পথ ভিন্ন। বিএনপি অলরেডি প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছেন যে তিনি আমাদেরকে এই গ্যাস মানে সাপোর্ট দিবেন, আমাদের সমস্যায় সাপোর্ট দিবেন। তো এটা তো কম কথা না, এটা বিরাট ব্যাপার। তারপর আমাদের যে বিভিন্ন জায়গাতে স্পট থেকে, ওই সিঙ্গাপুর থেকে ওখানে একটা জাহাজ অলরেডি বুক করেছে। আমি এই প্রশ্নই করতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ তো আমদানি করে হাজার কোটি টাকা পাচার করেছে, মানে বিএনপিও সেই আমদানির পথ ধরেই হাঁটছে কিনা। আমি আমদানি না করে উপায় নেই এখন। আপনার শুধু লক্ষ্য, বেসরকারি খাতে দেওয়ার কথাটিও বিএনপি লক্ষ্য রাখবেন যে আমদানির নামে কোনো রকম দুর্নীতি হয়েছে কিনা, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং দুর্নীতি করলে অবশ্যই সেটা আমরা সমালোচনা করব, অবশ্যই সেটা আমরা কঠোর ভাষায় সেটার বিরুদ্ধে বলবো, অবশ্যই বলবো। আমরা তো নাগরিক হিসাবে প্রথম আমরা নাগরিক, তারপর আমরা যে এক একজন এক এক পার্টি করি, এক একজন এক এক মত পথে আছি, কিন্তু আমরা দেশের স্বার্থটা দেখব প্রথম, আমরা জনগণের স্বার্থটা দেখব প্রথম। বেসরকারি খাতে জ্বালানি তেল দেওয়াটা কি দেশের স্বার্থ দেখার সুযোগ আছে সেখানে? হ্যাঁ, বেসরকারি খাতে যদি জ্বালানি তেল আমদানি করতে দেওয়া হয় সেখানে আসলে দেশের স্বার্থ থাকবে কিনা? শুনেন, এগুলি মানে জুজুর ভয় দেখি তো লাভ নেই। বেসরকারি খাতে আনলে অসুবিধা কী আছে? সে ধরেন আমি বেসরকারি খাতে আনবো, আমার উপরে মনিটরিং থাকবে না? আমাকে কি ফ্রি হ্যান্ড ছেড়ে দিবেন আপনি? তাইলে সরকার কি জন্য? সরকারের প্রতিটা জিনিসের উপরে মনিটরিং থাকবে, লক্ষ্য থাকবে যে কোথাও কোনো রকম
অবিল বা বেবিল ঘটছে কিনা, দুর্নীতি ঘটছে কিনা, দুর্নীতি যেখানে হবে সেখানে সরকার শায়েস্তা করবেন, তাদেরকে 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 বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটা হলো সরকারের দায়িত্ব। সরকার হচ্ছে জনগণকে প্রোটেক্ট করে রাখবে, জনগণকে যাতে ক্ষতি করতে না পারে, কেউ দেশে যাতে ক্ষতি না করতে পারে প্রোটেক্ট করবেন। সেই জন্য সরকারের দায়িত্ব হচ্ছে দুর্নীতি থেকে দেশকে বাঁচানো, সরকারের দায়িত্ব হচ্ছে বহির্শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। সেই জন্য আমাদের সেনাবাহিনীকে গড়ে তুলতে হবে, শক্তিশালী সেনাবাহিনী, শক্তিশালী পুলিশ বাহিনী, শক্তিশালী প্রশাসন গড়ে তুলতে হবে। কিন্তু ফ্যাসিস্ট সরকার এগুলো ধ্বংস করে দিয়েছে এসব প্রতিষ্ঠানগুলোকে। তাতে কারণ হলো আমাদেরকে পরনির্ভরশীল করেছে, আমাদেরকে অন্য রাষ্ট্রের অনুগত করার জন্য এইসব ষড়যন্ত্র ছিল। আমরা আমাদের সাথে অন্য রাষ্ট্রের বন্ধুত্ব থাকবে, যেমন কি আজকে তারেক রহমান মালয়েশিয়ার সাথে বন্ধুত্ব করেছেন, চায়নার সাথে বন্ধুত্ব করেছেন। দেখেন তার ফল, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 45 জন ব্যবসায়ী এসেছে বিভিন্ন ক্ষেত্রের, এবং 25টা কোম্পানি এসেছে। আমার সাজেশন হলো এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটা ব্যবসায়ীর সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশের, এবং তাদের সাথে এই খনিজ সম্পদের ব্যাপারে চুক্তি করা উচিত। মার্কিন ব্যবসায়ীদের সাথে সম্পর্ক করলেন, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়টি থাকবে কিনা, যেহেতু ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক থাকবে। ভারত, একটা কথা মনে রাখতে হবে, আমরা অকৃতজ্ঞ জাতি না। আমাদের স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামে ভারত আমাদের সহযোগিতা করেছে, আমাদের 1 কোটি লোককে আশ্রয় দিয়েছে সেখানে। আমরা সেখান থেকে মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি আমরা। কিন্তু আছে এটা, কিন্তু আমরা যখন স্বাধীন হলাম তখন ভারত সবসময় চেষ্টা করেছে আমাদেরকে তার কবজা রাখা, আমাদের তার হাতের মুঠে রাখা, আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করা, এক্সপ্লয়েট করা, বা তাদের অধীনস্থ একটা অঙ্গরাজ্যের মতো ব্যবহার করা। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ সংগ্রামের মধ্যে দিয়ে গড়েছে, বাংলাদেশ যুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে এমন একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো, বন্ধুত্ব রাখবো, দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে সমমর্যাদার ভিত্তিতে। প্রধানমন্ত্রী যাবে কিনা যদি একটু 30 সেকেন্ডে বলেন। প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না, এটা তো অনেক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন। তবে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত বলতেছি, আমি মনে করি যে প্রধানমন্ত্রী যদি তার বিবেচনায় তিনি আসে যে আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত, সেখানে একটা সামিট হচ্ছে ব্রিক্সের, সে ব্রিক্সে তো শুধু একা ভারত নয়, সেখানে অন্যান্য রাষ্ট্রও জড়িত আছে, সেখানে আমার যাওয়া উচিত, যাবেন, অসুবিধা কি আছে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আবুল কাশেম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।